একাত্তরের শত্রু, দুর্নীতির নায়ক আর ভাঙা রাজনীতি, এই কি বাংলাদেশের ভবিষ্যৎ? গোপন চুক্তি, ভার্চুয়াল সই এবং কর্মকর্তাদের হঠাৎ ওয়াশিংটন উড়াল। রাষ্ট্র কি চলছে পর্দার আড়ালে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের রাজনীতি আজ এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে ভবিষ্যৎ আর অতীত মুখোমুখি দাঁড়িয়ে আছে। একদিকে প্রশ্ন উঠছে আওয়ামী লীগ আদৌ ফিরতে পারবে কিনা, অন্যদিকে আশঙ্কা তৈরি হয়েছে জামায়াতে ইসলামে কি আবার একাত্তরের অপশক্তির ছায়া নিয়েই ক্ষমতার কেন্দ্রে প্রবেশ করতে যাচ্ছে, নাকি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার অতীতের দুর্নীতি, দুঃশাসন ও আন্তর্জাতিক বদনাম নিয়ে আবার রাষ্ট্র ক্ষমতার দিকে এগোচ্ছে। এই তিন সম্ভাবনার মাঝখানে দাঁড়িয়ে আছে একটি ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা, বিভক্ত সমাজ এবং শ্বাসরুদ্ধকর এক নির্বাচন। আওয়ামী লীগের ফেরার প্রশ্নটা আজ শুধু একটি দলের রাজনৈতিক ভবিষ্যৎ নয়, এটি রাষ্ট্রের ধারাবাহিকতার প্রশ্ন। আওয়ামী লীগ শুধু ক্ষমতায় থাকা বা না থাকার দল নয়, বরং তারা রাষ্ট্র পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতার ধারক। তবে বাস্তবতা কঠোর। দলটির শীর্ষ নেতৃত্ব দেশের বাইরে, মাঠ পর্যায়ের সংগঠন ভেঙে পড়া, নেতাকর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতা এবং প্রশাসনিক কাঠামোর বাইরে চলে যাওয়ার বাস্তবতা আওয়ামী লীগের ফেরাকে কঠিন করে তুলেছে। তবু বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে সম্পূর্ণ শেষ করে দেওয়ার নজির ইতিহাসে নেই। তারা বারবার ফিরে এসেছে সংকটের মধ্য দিয়েই। প্রশ্ন হল, এইবার সেই ফেরাটা কি রাজনৈতিক প্রক্রিয়ায় হবে, নাকি দীর্ঘ প্রতীক্ষা ও পুনর্গঠনের পথ পেরিয়ে? অন্যদিকে জামায়াতের উত্থান নিয়ে সমাজে ভয় ও সন্দেহ একসাথে কাজ করছে। একাত্তরের ইতিহাস বাংলাদেশে কোনোভাবেই অতীত হয়ে যায়নি। যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং রাষ্ট্রবিরোধী অবস্থানের স্মৃতি আজও মানুষের মনে দগদগে। জামায়াত যদি ক্ষমতার অংশ হয়, সেটা শুধুই রাজনৈতিক সমীকরণ নয়, এটি রাষ্ট্রের নৈতিক ভিত্তির ওপর আঘাত হিসাবে দেখা হবে। অনেকেই মনে করছেন সরকারের নীরবতা বা প্রশাসনিক সহনশীলতার সুযোগে জামায়াত ধীরে ধীরে রাজনীতির মূল স্রোতে ঢুকে পড়ছে। এই সম্ভাবনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার জন্য এক গভীর সংকেত বহন করে। কারণ ক্ষমতায় জামায়াতের উপস্থিতি মানে শুধু একটি দলের জয় নয়, বরং ইতিহাসের সঙ্গে এক ভয়ানক সমঝোতা। এই দুই সম্ভাবনার মাঝখানে দাঁড়িয়ে আছে বিএনপি এক জটিল অবস্থানে। বিএনপির শাসনামল বাংলাদেশের ইতিহাসে দুর্নীতি, দুঃশাসন ও আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে প্রথম সারিতে উঠে আসার সময় হিসেবেই পরিচিত। 2001 থেকে 2005 এই সময়কাল আজও অনেকের কাছে দুঃস্বপ্ন। তবু রাজনীতির বাস্তবতা নিষ্ঠুর। মানুষের ক্ষোভ, বিরোধী শূন্যতা এবং বিকল্পের অভাব বিএনপিকে আবার সামনে এনে দাঁড় করিয়েছে। প্রশ্ন হচ্ছে, বিএনপি কি বদলেছে, নাকি তারা কেবল ক্ষমতায় ফেরার জন্য সময়ের সুযোগ নিচ্ছে? তাদের অতীতের বোঝা আজও আন্তর্জাতিক মহলে ভুলে যাওয়া হয়নি। এই রাজনৈতিক টানাপড়নের মধ্যে ভারতের অবস্থান সবচেয়ে বেশি আলোচিত, আবার সবচেয়ে বেশি ভুলভাবে ব্যাখ্যাত। ভারত বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রক নয়, আবার পুরোপুরি নিরপেক্ষ দর্শকও নয়। ভারতের মূল আগ্রহ একটি স্থিতিশীল বাংলাদেশ। সীমান্ত নিরাপত্তা, উগ্রবাদ দমন এবং আঞ্চলিক স্থিতিশীলতা ভারতের জাতীয় স্বার্থের অংশ। কোন দল ক্ষমতায় আসবে সেটার চেয়ে ভারতের কাছে বড় প্রশ্ন হল, ক্ষমতায় আসা সরকার কতটা নিয়ন্ত্রণে রাখতে পারবে উগ্রবাদী শক্তিকে এবং কতটা স্থিতিশীল থাকবে রাষ্ট্রব্যবস্থা। তাই ভারতের অবস্থান কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয়, বরং অস্থিতিশীলতার বিপক্ষে। এই প্রেক্ষাপটে 12 তারিখের নির্বাচন শুধু একটি ভোট নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ দিক নির্দেশনার পরীক্ষা। আন্তর্জাতিক চাপ আসবে কিনা এই প্রশ্নের উত্তর অনেকাংশে নির্ভর করছে নির্বাচন কতটা অংশগ্রহণমূলক, কতটা সহিংসতামুক্ত এবং কতটা বিশ্বাসযোগ্য হয় তার ওপর। যদি বড় রাজনৈতিক শক্তির অংশগ্রহণ সীমিত থাকে, যদি ভোটার উপস্থিতি প্রশ্নবিদ্ধ হয়, যদি প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি হয়, তাহলে আন্তর্জাতিক চাপ আসা অস্বাভাবিক হবে না। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা কূটনৈতিক মহল অতীতে এমন পরিস্থিতিতে নীরব থাকেনি। বাংলাদেশের রাজনীতি আজ আসলে তিনটি ভয়ঙ্কর সম্ভাবনার মধ্যে আটকে আছে। একটি হল ক্ষমতা শূন্যতা, যেখানে কোনো শক্তিশালী দল রাষ্ট্রকে স্থিতিশীলভাবে চালাতে পারবে না। আরেকটি হল অতীতের অপশক্তির পুনরুত্থান, যা মুক্তিযুদ্ধের ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করবে। তৃতীয়টি হল দুর্নীতির পুরনো চক্রে ফিরে যাওয়া, যা রাষ্ট্রকে আবার আন্তর্জাতিকভাবে কোণঠাসা করবে। এই তিনটিরই কোনোটি বাংলাদেশের জন্য শুভ নয়। এই কারণেই আওয়ামী লীগের ফেরার প্রশ্ন শুধু দলীয় নয়, এটি রাষ্ট্রীয় ভারসাম্যের প্রশ্ন। জামায়াতের উত্থান শুধু রাজনৈতিক কৌশল নয়, এটি আদর্শিক বিপদ।
বিএনপির সম্ভাব্য প্রত্যাবর্তন শুধু ক্ষমতার পালাবদল নয়, এটি অতীতের দায় নতুন করে বহনের ঝুঁকি। আর এই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে থাকা নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে আন্তর্জাতিক চাপ, অর্থনৈতিক সংকট এবং কূটনৈতিক বিচ্ছিন্নতা বাস্তব হয়ে উঠতে পারে। বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এই প্রশ্নের উত্তর এখনও লেখা হয়নি। তবে এটুকু স্পষ্ট, সামনে যে পথই আসুক তা সহজ হবে না। রাজনীতি এখন আর শুধু দল বদলের খেলা নয়, এটি রাষ্ট্র টিকে থাকার লড়াই। ইতিহাস, আদর্শ, নিরাপত্তা ও অর্থনীতি সব একসাথে জড়িয়ে গেছে। এই নির্বাচন শুধু সরকার বাছাই করবে না, এটি ঠিক করে দেবে বাংলাদেশ আগামী বছরগুলোতে স্থিতিশীল রাষ্ট্র হবে নাকি আবার অনিশ্চয়তার অন্ধকারে ঢুকে পড়বে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পাল্টা শুল্ক সংক্রান্ত বহুল আলোচিত ও বিতর্কিত বাণিজ্য চুক্তি আগামী ৯ ফেব্রুয়ারি সোমবার ওয়াশিংটনে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। চুক্তিটি ভার্চুয়াল পদ্ধতিতে সম্পন্ন হওয়ার কথা থাকলেও হঠাৎ করেই বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দলকে সশরীরে ওয়াশিংটনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ে প্রশাসনের ভেতরে ও বাইরে তীব্র প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়েছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার। বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ঢাকায় অবস্থান করেই ভার্চুয়ালি চুক্তিতে স্বাক্ষর করবেন। বাণিজ্য সচিব ইতোমধ্যে জানিয়েছেন, উপদেষ্টা ঢাকায় বসেই চুক্তির কপিতে স্বাক্ষর সম্পন্ন করেছেন। সেই স্বাক্ষরিত দলিল নিয়েই ওয়াশিংটনে যাচ্ছেন কর্মকর্তারা, যাতে চূড়ান্ত কার্যকর প্রক্রিয়া সম্পন্ন করা যায়, এমন ব্যাখ্যা দেওয়া হচ্ছে। ওয়াশিংটনগামী প্রতিনিধি দলে রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফিরোজউদ্দিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফিন এবং জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার রইশ উদ্দিন খান। ৩ ফেব্রুয়ারি জারি করা সরকারি আদেশ অনুযায়ী প্রতিনিধি দল ৬ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করবে এবং ১০ ফেব্রুয়ারির মধ্যে দেশে ফিরবে। তবে চুক্তি যখন সম্পূর্ণ ভার্চুয়াল পদ্ধতিতে স্বাক্ষরিত হচ্ছে এবং শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও সফরে যাচ্ছেন না, তখন এই বিদেশ সফরের যৌক্তিকতা নিয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়। ফলে সফরটি ঘিরে অস্বচ্ছতা ও সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সূত্র ও বিভিন্ন মহলে জোরালো গুঞ্জন রয়েছে, সরকারের শেষ সময় এটি মূলত দলবদ্ধভাবে বিদেশ সফরের একটি সুযোগ হিসেবেই ব্যবহৃত হচ্ছে। সমালোচকদের মতে, যেখানে মূল স্বাক্ষর প্রক্রিয়া ভার্চুয়ালি সম্পন্ন হচ্ছে, সেখানে এই সফর অপ্রয়োজনীয় ব্যয় ছাড়া আর কিছু নয়। চুক্তিটি শুরু থেকেই রহস্যে ঘেরা। পূর্ববর্তী বিভিন্ন প্রতিবেদনে এটিকে গোপন বা সিক্রেট চুক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। জানা গেছে, ২০২৫ সালের জুনে একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষরের কারণে চুক্তির বিস্তারিত শর্তাবলী এখনও জনসমক্ষে প্রকাশ করা হয়নি। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। সূত্র জানায়, এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক ২০% থেকে কমিয়ে ১৫% নামাতে পারে। এতে বৈশ্বিক বাজারে, বিশেষ করে ভারতের সাম্প্রতিক বাণিজ্য সুবিধার প্রেক্ষাপটে বাংলাদেশের পোশাক খাত প্রতিযোগিতায় টিকে থাকার সুযোগ পেতে পারে। তবে আলোচনায় রয়েছে চুক্তির ভিতরে ডিজিটাল বাণিজ্য নিয়ন্ত্রণ, কঠোর উৎসবিধি, জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট শর্ত, চীন থেকে আমদানি কমানোর চাপ এবং মার্কিন সামরিক সরঞ্জাম ক্রয়ের মতো স্পর্শকাতর বিষয়ও অন্তর্ভুক্ত থাকতে পারে। সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, জনসমক্ষে শর্তাবলী প্রকাশ না করে এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর এবং একই সঙ্গে বিতর্কিত বিদেশ সফর সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে।